35 দেশে কাজ করেছি, আমরা ঘাবড়ায় যেতাম 6 এর বেশি হলে। বাংলাদেশের রেট হলো 61। এই ফলস ডেফিনিশনে 61, মানে দ্য ব্যাংকিং সিস্টেম ইজ টোটালি শর্ট। এবং এটাতে করা কোনো পদক্ষেপ সরকার না নিলে এরকমই থাকবে, এবং অর্থনীতি অগ্রগতি আপনি আশা করাটা আপনাদের ভুল। আমি আশা করি অর্থমন্ত্রী সাহেব এই ব্যাপারে কিছু করবেন, কারণ আমাদের ব্যাংকিং এফিসিয়েন্সি বাড়াতে হবে। এই আয় করটা আপনারা যদি ফ্যাক্টরি তৈরি করেন বিনিয়োগ হিসাবে, তখন আপনার প্রবৃদ্ধির হার বাড়বে। আর আপনি যদি শপিং মল তৈরি করেন, এটাতে বাড়বে না। আর এই জিনিসটা আমাদের খেয়াল করা উচিত। বিভিন্ন টাইপের বিনিয়োগের ভ্যালিউ, মনিটারি সেক্টর, যে গ্রোথ রেট, মনিটারি গ্রোথ রেট, এইগুলি খুব গুরুত্বপূর্ণ। এগুলোর সাথে মুদ্রাস্ফীতি জড়িত, কিন্তু দ্বিতীয় ইস্যুটা এবং ইন্টারেস্ট রেট জড়িত। এখন বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম এফিসিয়েন্সি খুব লো, কারণ আমরা টাকা নিই জনগণ থেকে 5%-এ, আর আমরা যখন তারা লোন নিতে আসে, একটা সৎ ব্যবসায়ী লোন নিতে আসে, তাকে আমরা 14 বা 16% বলি। সো এই জন্যে আমাদের ব্যাংকিং সেক্টর এফিশিয়েন্ট না। একটা ব্যাংকিং সেক্টর এফিশিয়েন্ট হলে যেই রেটে লোক টাকা নিয়ে আসে, সেই একই কাছাকাছি রেটে, ধরো 4 আর 6 এর মধ্যে ইন্টারেস্ট রেটগুলি থাকা উচিত। আর ফাইনালি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আমাদের সৎ ব্যবসায়ীগুলো লোন পাচ্ছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আমাদের ডিফল্ট সিস্টেম, ব্যাংকিং এর ডিফল্টের যে ডেফিনিশন, এটা আমরা পাল্টে দিয়েছি। আগে ছিল 90 দিনে লোকে ডিফল্ট বলতো, 90 দিন কোনো সুদ না দিলে সেটা ডিফল্টেড। কিন্তু এখন আমরা 1 বছর পরে কোনো সুদ না দিলে ওটাকে ডিফল্ট বলি। আর আমাদের রেট কত এটা পরে বলবো, কিন্তু আমি সব দেশে যে 35 দেশে কাজ করেছি, আমরা ঘাবড়ায় যেতাম 6 এর বেশি হলে। বাংলাদেশের রেট হলো 61। এই ফলস ডেফিনিশনে 61, মানে দ্য ব্যাংকিং সিস্টেম ইজ টোটালি শর্ট। এবং এটাতে করা কোনো পদক্ষেপ সরকার না নিলে এরকমই থাকবে, এবং অর্থনীতি অগ্রগতি আপনি আশা করাটা আপনাদের ভুল। আমি আশা করি অর্থমন্ত্রী সাহেব এই ব্যাপারে কিছু করবেন, কারণ আমাদের ব্যাংকিং এফিসিয়েন্সি বাড়াতে হবে। ফাইনালি ফিসক্যাল ইস্যুস, ডেফিসিট লেভেল আমাদের খুব বেশি না, 3-4%, কিন্তু একটা মিথ্যা পরিসংখ্যানের উপরে এটা ভিত্তি করে এই ডেফিসিট লেভেল তৈরি করা হয়েছে। সেটা হলো আমাদের রাজস্বের রেট। রাজস্বের রেট গত 15 বছরে 80, 84 উপরে কোনো দিন যায়নি। 1 বছরে 70 ছিল। সো আমরা বাজেট করি হাই রাজস্ব রেটে, কিন্তু আসলে এটা হয় না, এবং এটা প্রত্যেক বছরে হয় না। প্রত্যেক বছরে হয় না, তো এটা একটা আন্দাজ করা উচিত। আর তখন শেষ মুহূর্তে আমাদের মহামান্য মন্ত্রীকে ফাইন্যান্সিং করতে হবে, এবং 3 সোর্স থেকে তাকে ফাইন্যান্সিং করতে হবে। একটা হলো নন ব্যাংক প্রাইভেট, আরেকটা হলো ব্যাংক দেশি, আরেকটা হলো বিদেশি। সবচেয়ে ডেঞ্জারাস অফকোর্স বিদেশিটা, কিন্তু সবচেয়ে মুদ্রাস্ফীতি বাড়বে সবচেয়ে প্রথম 2টাতে, ব্যাংক বরোয়িং এ। এখন আরেকটা ইস্যু আছে ফিসক্যালে, কোয়ালিটি অফ এক্সপেন্ডিচার। টাকা খরচ হয় কিন্তু কাজ হয় না। তাহলে আমাদেরকে এই ব্যাপারে কিছু একটা পদক্ষেপ নিতে হবে, আমাদের সরকার সেটা নেয়নি। ফাইনালি আমি জাস্ট কনগ্রাচুলেট করতে চাই আমাদের মন্ত্রীকে, যে মহামান্য মন্ত্রীকে। মাননীয় স্পিকার, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্যে। হয়তো একটু বাড়াতে হবে। আমি এই বিষয়ে, বাজেটের বিষয়ে আমি কিছু বলতে চাই। আমি এই ফিল্ডে 45 বছর চাকরি করেছি। 1984 সালে আমি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে চাকরি শুরু করি এবং শেষ করি
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উপদেষ্টা হিসাবে কম্বোডিয়ার অর্থমন্ত্রীর। তো এইটা একটা বাজেট। প্রথম কথা হলো যে এটা খুব কঠিন পরিস্থিতিতে আমাদের মাননীয় মন্ত্রী তৈরি করেছেন। পৃথিবীর পুরো অর্থনীতি একটা ধসের দিকে নামছে এবং এই পরিস্থিতি করা খুব কঠিন। এখন বিভিন্ন ফোরকাস্ট আছে, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ফোরকাস্টে প্রত্যেক 6 মাস পর পর কমছে এবং স্ট্রেটস অফ হরমুজ এর পরিস্থিতির জন্য এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। প্রথম কথা আমি বলতে চাচ্ছিলাম যে একটা স্ট্যাটিস্টিক্সের একটা হায়ারার্কি আছে, একটা বেশি রিলায়েবল, একটা কম রিলায়েবল। সবচেয়ে রিলায়েবল সাধারণত যে নির্ভরযোগ্য সবচেয়ে হলো আমাদের মনিটারি স্ট্যাটিস্টিক্স, তারপরে ফিসক্যাল স্ট্যাটিস্টিক্স, তারপরে এক্সটার্নাল নাম্বারস, আর সবচেয়ে নিম্ন স্তরের হলো আমাদের রিয়েল সেক্টর স্ট্যাটিস্টিক্স। আমি বোঝাচ্ছি কি, ম্যাক্রো ইকোনমিক ব্যালেন্সেস কেন গুরুত্বপূর্ণ। প্রথমে আপনাদেরকে বলতে চাই যে আমাদের ম্যাক্রো ইকোনমিক ব্যালেন্সগুলি রাখা মানে একটা সামঞ্জস্য রাখাটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের দেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য এটা করা দরকার। প্রথমে আমি ডেট নিয়ে আলাপ করতে চাই। আমাদের ডেট লেভেলস খুব বেশি না, 40%। আমাদের ডেট সার্ভিস 20। ডেট নিয়ে আমি কিছু বলতে চাই না, শুধু বলতে চাই যে ডেট কমার্শিয়াল ইন্টারন্যাশনাল ডেটের দিকে যাওয়াটা বোকামি হবে। আমরা সব সময় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ডেটের দিকে যাই। কি কারণে? কারণ শোধ করার সময় সীমা অনেক বেশি এবং ডেটের রেটও খুব কম, 0.5%, 1%। এখন এই বাকি আমার কথাগুলি আমি একটা সার্টেন ফরম্যাটে ফেলবো। শুরু করব রিয়েল সেক্টর দিয়ে। প্রথমে আমাদের মুদ্রাস্ফীতি। এখন মুদ্রাস্ফীতি আপনারা ভাবছেন যে এটা শুধু একটা পৃথক একটা ইস্যু। নো, মুদ্রাস্ফীতি সব কিছুর সাথে জড়িত, এক্সচেঞ্জ রেটের সাথে জড়িত, মনিটারি পলিসির সাথে জড়িত, আমাদের গ্রোথের সাথে জড়িত এবং আমাদের ফিসক্যাল পলিসি কি সেটার সাথে জড়িত। তো মুদ্রাস্ফীতির খুব বেশি বড় একটা সমস্যা নাই, কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলি, মুদ্রাস্ফীতি কম রাখাটা শ্রেয় এই কারণে যে আমাদের এক্সচেঞ্জ রেট এর যে প্রত্যেক বছরে যে কমে, এর কারণটা হলো যে আমাদের ট্রেডিং পার্টনার্সের মুদ্রাস্ফীতির গড়ে মুদ্রাস্ফীতির সাথে আমাদের মুদ্রাস্ফীতির তফাৎটা উপরে সবকিছু নির্ভর করে। যদি আমাদের মুদ্রাস্ফীতি 10 হয় আর আমাদের ট্রেডিং পার্টনার্সের 3 হয়, তাহলে আমাদের এক্সচেঞ্জ রেট 7% কমবে। তারপরে গ্রোথ এখন মোটামুটি ভালো, কিন্তু ইনফ্লেশন আর গ্রোথ লিঙ্কড। আমরা লো ইনফ্লেশন আর লো গ্রোথ যদি চাই, আমাদের ইতিহাসে একবারই হয়েছে অনেক আগে, তখন মুদ্রাস্ফীতিও কম ছিল আর আমাদের গ্রোথও ভালো ছিল। এখন লেবার এন্ড ওয়েজেস, এইগুলি আমাদের শ্রমজীবীদের বেতনের একটা গুরুত্বপূর্ণ একটা প্রভাব পড়ে মুদ্রাস্ফীতির। সবচেয়ে ভালো অবস্থা কখন জানেন? আমার বাবা আমাকে শিখিয়েছে একটা সিম্পল একটা রেশিও, সেটা হলো টোটাল ইনকাম দিন মজুরদের, তারা যারা কোদাল নিয়ে রাস্তার পাশে বসে থাকে, যাদেরকে কেউ দেখে না, এবং ডিভাইডেড বাই কোর্স রাইস। যেমন দিন মজুরের যদি বেতন 140 টাকা হয় আর সস্তা চালের দাম যদি 20 টাকা হয়, সে 7 কেজি বাসায় নিতে পারবে। এই রেশিওটা খুব খেয়াল করতেন উনি,
কারণ উনি দেখতেন যে দিন মজুরের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের সরকার জনগণের সরকার হওয়ার কথা, আমাদেরও তো এটা দেখা উচিত। অ্যান্ড ইনকাম ডিস্ট্রিবিউশন, আমাদের বৈষম্যের কথা বড় বড় বক্তৃতা অনেকে শোনান, কিন্তু গত সরকার এটা নিয়ে কোনো কাজ করেনি। আপনারা এটা জানেন যে গরিব লোকরা তারা যদি এক্সট্রা ইনকাম পায়, প্রান্তিক যে ইনকাম পায় তার বড় একটা অংশ তারা খরচ করে 100%, এবং এটা সরকারের, এটা অর্থনীতিতে একটা পজিটিভ একটা প্রভাব ফেলে। আপনি একটা কোটিপতিকে যদি টাকা দেন, 10,000 টাকা দেন, সে হয়তো খরচই করবে না, এটা আমাদের অর্থনীতিতে খুব বেশি প্রভাব পড়বে না। কিন্তু গরিবরা 1,000 টাকা কি 100 টাকা পেলে 100 টাকাই খরচ করবে। সো তাদের মধ্যে একটা ইনকাম ডিস্ট্রিবিউশন করা, আমি মনে করি এটা সম্ভব এবং এটা করা উচিত। ফাইনালি কোয়ালিটি অফ গ্রোথ, আইকোর। আইকোর শব্দটা হয়তো আপনারা ফ্যামিলিয়ার না, ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও। কতটুকু ক্যাপিটাল দিলে আমার গ্রোথ বাড়বে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি যদি টাকা দিয়ে অনেক বিনিয়োগ করি আর বড় বড় 7,000 স্কোয়ার ফুটের অ্যাপার্টমেন্ট বানাই আর শপিং মল বানাই, আমার প্রবৃদ্ধির হার বাড়বে না।